গ্রামে চারপাশে সবুজ গাছপালা, গ্রামের ভেতর দিয়ে সরু মাটির রাস্তা, কিছু দূর গিয়ে রাস্তার দুধারে ফসলের মাঠ। রাকেশ মাঠে তার ক্ষেতে কাজ করছে আর একটু পর পর গামছা দিয়ে তার শরীরের ঘাম মুছছে। ওহ, গরমটা আজ অনেক পড়েছে, পানির তৃষ্ণাও পেয়েছে। একটু পানি হলে গলাটা ভিজিয়ে আরো কিছু সময় কাজ করতে পারতাম। রাস্তা দিয়ে তার মেয়ে খাবার হাতে রাকেশের দিকে আসে আর এসে ডাক দেয়, বাবা, ও বাবা, খাবার এনেছি বাবা, এসে খেয়ে নাও তো। ও মা, এসেছিস? দে তো, আগে পানি দে, গলাটা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে আমার। এই নাও পানি। ইস বাবা, তোমার মুখটা শুকিয়ে একদম ছোট্ট হয়ে গেছে। চলো তো বাবা, বাড়ি চলো, আজ আর তোমাকে কাজ করতে হবে না বাবা। পাগলি মেয়ের কথা শোনো, কাজ না করলে খাবো কি রে? তুমি তো রোজ কাজ করছো, তবে এবার কি আমরা প্রতিদিন মাছ ভাত খেতে পারবো বাবা? সৃষ্টিকর্তা চাইলেই পারবো রে মা। অন্যবারের তুলনায় দেখ, এবার ফসল কত ভালো হয়েছে। আর কিছুদিন পর থেকেই ধান কাটতে পারবো, আর তখন তোদেরকে আর না খেয়ে থাকতে হবে না। ও, একটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম বাবা, মা তোমাকে আজ তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে। হাতে আর অল্প একটু কাজ আছে রে মা, এটা শেষ করেই ফিরবো। নে, বাসন নিয়ে তুই বাড়ি চলে যা। রাকেশ তার ক্ষেতের কাজ শেষ করে কিছু সময় পরই বাড়ির দিকে হাঁটতে লাগলো। পথে তার দেখা হলো বড় ভাই দিনেশের সাথে। এই দাঁড়া দাঁড়া, তোর কাছেই যাচ্ছিলাম। হ্যাঁ দাদা, বলো, কিছু বলবে নাকি? হ্যাঁ, বলছিলাম, তোর ওই এক টুকরো জমি আর কি করবি? অতটুকু জমিতে ফসল ফলিয়েও তো কোনো লাভ নেই। তোর অভাব কিভাবে কাটবে বল? তার চেয়ে জমিটা আমার কাছে বিক্রি করে দুদিন ভালোভাবে চল। জমিটা তোমার কাছে বিক্রি করলে তো দুদিন ভালোভাবে চলতে পারবো, তারপরে তো আমার ঘরে খাবার মতো কিছুই থাকবে না। তার চেয়ে বছর শেষে যেটুকু ফসল ঘরে তুলতে পারি তাতেই শান্তি। কোনো বার তো ওই জমিটার ফসল ঘরে তুলতে পারিস না, জমিতে তোর ফসল হয়ই না। এবার খুব ভালো ফসল হয়েছে দাদা, আর তুমি সব ভালো ভালো জমি নিয়ে আমাকে এই এক টুকরো জমি দিয়েছো, সেটাও আবার আমার কাছ থেকে নিয়ে নিতে চাও কেন বলো তো? জমিটা তো অন্যের জমির তুলনায় অনেক নিচে রে, তাই ভেবেছিলাম ওখানে পুকুর কেটে মাছ চাষ করব। যে পায় সে গলা পর্যন্ত খেতে চায়। ওই জমির বিষয়ে আমার সাথে আর কোনো কথা বলবে না দাদা তুমি। যতদিন ওই জমিটা আমার না হয় ততদিন আমি কথা বলবোই। কিভাবে তোর থেকে জমি নিতে হয় সে আমার ভালো করে জানা আছে। কি গো, আবার কি হলো? মাঠ থেকে এসেই বসে বসে কি ভাবতে লাগলে? দাদার সাথে দেখা হয়েছিল। সেই জমির জন্যই প্যান প্যান করেছে বুঝি? হ্যাঁ, তবে এবার পরিষ্কার বলে দিয়েছি, আমাকে যেন আর জমির কথা কখনো কিছু না বলে। তোমার দাদা হয়েও তোমার সাথে কত শত্রুতা করে, আমি অমন দুষ্ট মানুষের কখনো দুটো দেখিনি। আরে জমিদার মশাই যে, তা কেমন আছেন? এই তো ভালো আছি, তা তুমি কেমন আছো দিনেশ? আমিও ভালো আছি। জমিদার মশাই, কিছু মনে না করলে একখানা কথা বলতাম। আরে বলো বলো, নিশ্চিন্তে বলো, একখানা কথা বলবে, এতে মনে করার কি আছে বাপু? রাকেশ আপনার কাছ থেকে যে টাকা নিয়েছিল ওটার কি শোধ দিয়েছে নাকি? আরে না, এখনো শোধ করেনি, সামনে আর কিছুদিন সময় নিয়েছে। দেখি যদি টাকা এবার পরিশোধ করতে না পারে তবে ওকে গ্রাম ছাড়া করব আমি। আপনি কত ভালো মানুষ, ওকে কত সুযোগ দিচ্ছেন, আর ও আপনার নামে মানুষের কাছে বদনাম করে বেড়াচ্ছে। আপনি নাকি তার থেকে সুদ নিচ্ছেন, 3 গুণ করে নিচ্ছেন সুদ। যত বড় মুখ নয় তত বড় কথা। এক্ষুনি যাচ্ছি ওর কাছে,
ঘর মোটকিয়ে টাকা আদায় করে নেব। এবার দেখি জমিটা আমার কাছে বিক্রি না করে কোথায় যাস বোকা। রাকেশ, এই রাকেশ, বেরিয়ে আয় ঘর থেকে। জমিদার মশাই, আপনি? আসুন আসুন, বসুন। কোথায় যে বসতে দেই আপনাকে? এই গরিবের ঘরে যে হাতির পাড়া। তোর বাড়িতে আমি বসতে আসিনি। আমার টাকা দে, আজই দিবি, এক্ষুনি। টাকা তো ধান উঠলে পরিশোধ করার কথা জমিদার মশাই। তোর থেকে নাকি আমি 3 গুণ সুদ নেই? তুই মানুষের সাথে বলেছিস সে কথা? তোর কাছে টাকা আর একদিনও রাখবো না আমি। ছি ছি জমিদার মশাই, আমি এ কথা কাউকে বলিনি। বিপদের সময় আপনি আমার পাশে দাঁড়িয়েছেন। আপনার নামে আমি এসব কথা বলিনি কখনো। কিভাবে ভাবতে পারলেন আপনি? তোর নিজের ভাই তো বলল, আর কোনো কথা শুনতে চাই না। তোকে 1 সপ্তাহ সময় দিলাম, এর ভেতরে তুই আমার সমস্ত টাকা পরিশোধ করবি। না হলে তোকে এই গ্রাম ছাড়া করব, গ্রাম থেকে বের করে দেব তোকে। 1 সপ্তাহের ভেতরে আমি কোথায় টাকা পাবো? ওগো, তুমি অত ভেঙে পড়ো না তো। সৃষ্টিকর্তার কাছে সাহায্য চাও, তিনি একটা ঠিক ব্যবস্থা করে দেবে। চলো, আগে খাবার খেয়ে নাও। খাবার যে আমার গলা দিয়ে নামবে না গিন্নি। হঠাৎ করেই বৃষ্টি শুরু হলো। 2 দিন পার হবার পরেও বৃষ্টি কোনোভাবেই কমছিল না। রাকেশ মানসিকভাবে খুব ভেঙে পড়ল। ভেবেছিলাম এবার ধানটাও বেশ ভালো হবে, কিন্তু বৃষ্টিও যা শুরু করেছে, ধানের ক্ষেতটা মনে হয় পানিতে ডুবে গেছে। জমিদার তো 7 দিনের সময় দিয়েছিল, সেখানে তো 4 দিন চলে গেল। এখন কিভাবে তার টাকা পরিশোধ করবে? জমিদারের কাছে গিয়েছিলাম, তাকে বুঝিয়ে সব বলে এসেছি। হাতে পায়ে ধরে ধান ওঠা পর্যন্ত সময় নিয়েছি, কিন্তু ধানগুলো মনে হয় আর বাঁচাতে পারবো না। অমন কথা বলো না গো। জমিদারের টাকা যদি একবার পরিশোধ করতে না পারো, নিঘাত এবার গ্রাম ছাড়া হতে হবে। মনে হয় দাদার কাছে জমিটা শেষমেশ বিক্রি করতেই হবে আমার। পরের দিন বৃষ্টি থেমে আকাশের রোদের আলোর দেখা মিলল। রাকেশ সকাল সকাল মাঠে গিয়ে দেখল তার ক্ষেতে পানি পরিপূর্ণ। ধান ক্ষেত পানিতে ডুবে গেছে। এটা কি হলো আমার? আমি যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম। এটা কি হলো আমার সাথে? কি হয়েছে রে বাবা? এইভাবে রাস্তায় বসে কাঁদছিস কেন? আর বলো না বুড়িমা, কপাল পোড়া হলে যা হয় আর কি। এত পরিশ্রম করি, তবুও যেন অভাব অনটন আমার পিছু ছাড়ে না। ওপরে দেখে বিচার করা ঠিক না বাবা। ধৈর্য ধর, পরিশ্রমের ফল নিশ্চয়ই পাবি। ও ধানের উপরে জল দেখছিস, কিন্তু জলের ভেতরে অমূল্য কোনো জিনিসও তো থাকতে পারে, যেটা তোর সমস্ত অভাব অনটন দূর করতে সাহায্য করবে। জলের ভেতর আর কি থাকবে? আছে আমার ভেসে যাওয়া ধান। বুড়িমা, বুড়িমা, কই গেলে তুমি? যা বাবা, না বলে আবার কোথায় চলে গেল? মা মায়া, তোর বাবা তো এখনো বাড়ি ফিরলো না। দুপুর গড়িয়ে তো সন্ধে হতে চললো। চলো তাহলে বাবাকে দেখে আসি। মা মাঠে কি করছে এখনো? বাবা, তুমি আজ বাড়িতে যাবে না? এখানে মন খারাপ করে বসে আছো কেন? আমার সব পরিশ্রমই এই ক্ষেতের পেছনে রে মা। মন চাইছে না এখান থেকে উঠে বাড়ি যাই। তুমি তো আনমনে বসে আছো। ওই দেখো না, জলের মধ্যে চিংড়ি মাছ ঘুরে বেড়াচ্ছে। ও মা, তাই তো। বাবা দেখো না, কত বড় বড় চিংড়ি। ও মা, সত্যি তো, এত বড় চিংড়ি ধান খেতে কিভাবে আসলো? তবে কি বুড়িমার কথাটাই সত্যি?
বাবা, কটা চিংড়ি ধরো না, বাড়ি গিয়ে ভেজে গরম গরম ভাতের সাথে খাবো। এত বড় বড় চিংড়ি! গিন্নি, ধানের খেতে তো দেখছি অনেক চিংড়ি। গিন্নি, ভাগ্য বুঝি এবার সহায় হলো গো। ধান খেতে তো অনেক চিংড়ি। আজ বাড়ি এসো, কাল সকালে এসে চিংড়ি ধরে হাটে বিক্রি করবে। পরদিন রাকেশ ধান ক্ষেত থেকে অনেক চিংড়ি ধরে হাটে বেশ চড়া দামে বিক্রি করলো। গিন্নি, যে টাকার চিংড়ি বিক্রি করেছি তাই দিয়েই জমিদারের টাকা শোধ হয়ে যাবে। জমিদারের টাকাটা পরিশোধ করলে এবার আমরা বেশ সুখেই দিন কাটাতে পারবো। ধৈর্যের ফল নিশ্চয়ই সৃষ্টিকর্তা দেন। রাত হয়েছে, এবার ঘুমিয়ে পড়ো তো। কিরে, শুনলাম তুই ধান খেতে নাকি চিংড়ি ধরে অনেক টাকার চিংড়ি বিক্রি করেছিস, জমিদারের টাকাও পরিশোধ করেছিস। তা তোর ধান খেতে এত চিংড়ি আসলো কোথা থেকে? সৃষ্টিকর্তা চেয়েছেন, তাই ধান খেতে চিংড়ি দিয়ে আমাকে সাহায্য করেছেন। আমি গরিব মানুষ, চিংড়ি মাছ আর কোথায় পাবো আমি? বেশ বেশ, তোর সুখ দেখে আমারও খুব ভালো লাগছে রে। এতদিন কতই না কষ্ট করেছিস। সবই সৃষ্টিকর্তার ইচ্ছা দাদা। সৎ মানুষকে সৃষ্টিকর্তা কখনো ঠকান না। নাও, এই চিংড়িগুলো নিয়ে বাড়িতে যাও, রান্না করে খেও। তোর চিংড়ি আমার লাগবে না, আমি কারো জিনিস নেই না। বুড়িমা, তুমি সেদিন তুমি কোথায় চলে গিয়েছিলে না বলে? আমি কি আর এক জায়গায় থাকি রে বাবা, আমার বিচরণ সবখানে। বুড়িমা, জানো, আমার ধান খেতে অনেক চিংড়ি এসেছে। কোথা থেকে যেন এসেছে। সেদিনের পর থেকে আমার আর কোনো অভাব হয়নি। আর তোর কখনো অভাব হবে না রে বাবা। এই খেতে চিংড়ি আর কখনো ফুরাবে না। তবে এই জিনিসটা তোর কাছে ততক্ষণ থাকবে যতক্ষণ তুই এটা সৎ কাজে ব্যবহার করবি, মানুষের উপকার করবি। করবো বুড়িমা, আমার এখন কোনো অভাব নেই। আমি এখন থেকে গরিব দুঃখী সব মানুষকে সাহায্য করব। রাকেশের সমস্ত অভাব পূরণ হয়ে গিয়েছিল। সে ধান ক্ষেত থেকে চিংড়ি ধরে রোজ হাটে বিক্রি করত। বুড়ির কথা মতো গ্রামের গরিব দুঃখী মানুষদেরও সাহায্য করতে লাগলো। হায় বিধাতা, আর কত কষ্ট লেখা আছে আমার কপালে। এই ফাটা কপালে কি কোনোদিন সুখের দেখা পাবো না? আমার নামের মতো কি আমার কপালটাও দুঃখে ভরা? কি রে দুঃখী, এখানে এমন করে বসে আছিস কেন? কি হয়েছে? তোর মুখটা খুব মলিন মলিন লাগছে। কি আর হবে, আমার ভাগ্যটাই তো খারাপ। আমার কপালে ভালো কিছু নেই রে, আমার কপালে ভালো কিছু নেই। আরে আরে, এমন করে কাঁদছিস কেন? সেটা তো বলবি। জমিদারের কাছে থেকে টাকা নিয়ে বলেছিলাম ফসল উঠে গেলে টাকা পরিশোধ করে দেব, কিন্তু অনেক বৃষ্টির কারণে আমার সব ফসল পচে নষ্ট হয়ে গেছে। হ্যাঁ রে, এবার বৃষ্টিতে কারোর ফসলই তেমন ভালো হলো না। এখন জমিদারের টাকাই বা শোধ করব কি করে? আর মেয়ে দুটোকে নিয়ে সারা বছর খাবো কি? কি করব কে জানে। সব মাথার ওপর দিয়ে যাচ্ছে আমার। দেখিস, বিধাতা ঠিকই একটা পথ বের করে দেবেন। এখানে বসে না থেকে বাড়ি যা, সন্ধ্যা হওয়ার পথে যে। হ্যাঁ, এখন বিধাতাই ভরসা। হ্যাঁ যাব, সন্ধ্যা হয়ে গেল। মেয়ে দুটো আবার বাড়িতে একা থাকতে ভয় পায়। যাই তাহলে। আই সিথি, সন্ধে তো হয়ে এলো, বাবা যে এখনো বাড়ি ফিরল না। কোথায় যে কি করছে তা কে জানে। হ্যাঁ রে দিদি, বাবা তো এখনো ফিরল না। আমাদের তো একা থাকতে ভয় করবে দিদি। আর তাছাড়া আমার খুব খিদেও পেয়েছে। বাবা না এলে তো খাবারও জুটবে না কপালে। হ্যাঁ রে সিথি, বাবা না আসলে রান্না করব কি করে? ঘরে তো কিচ্ছুটি নেই। ওই তো বাবা আসছে। বাবা, বাবা তুমি এসেছো? তা এতক্ষণ কোথায় ছিলে?
আমাদের তো খুব চিন্তা হচ্ছিল বাবা। তোমার কি হয়েছে বাবা? মুখটা অমন শুকনো কেন দেখাচ্ছে? মারে, আমাদের সব ফসল নষ্ট হয়ে গেছে। জমিদারের কাছ থেকে ধার নেওয়া টাকাই বা কি করে শোধ করব? আর তোদের নিয়ে সারা বছর কি খাবো? আমার মতো তোরাও দুঃখী। না তোদের মা আছে, না তোদের ভালোভাবে চারটে খেতে দিতে পারি আমি। দুঃখ করো না বাবা। দিদি, এবার আমাদের কোনো একটা বিপরীত রাস্তা খুঁজে বের করতে হবে, না হলে আর বাঁচার কোনো উপায় থাকবে না। আমি জমিদারের লোক। জমিদার বাবু দুঃখী চাষিকে কাল সকালে একবার দেখা করতে বলেছেন। ঠিক আছে, আমি কাল সকালে আসব। হঠাৎ জমিদার কেন ডাকলো বাবাকে? কেন আবার? জমিদার জানতে পেরে গেছেন আমার সব ফসল নষ্ট হয়ে গেছে, তাই হয়তো টাকার জন্য ডেকেছেন। কি যে করি আমি, জমিদারের টাকা কিভাবে শোধ করব? বাবা, বাবা এত চিন্তা করো না তো। দেখো বিধাতা একটা না একটা পথ ঠিক বের করে দেবেন। তুমি কষ্ট করে জমিদারের কাছ থেকে একটু সময় চেয়ে নিও। কিন্তু দিদি, আমরা টাকার ব্যবস্থা করব কি করে? আমরা টাকা পাবো কোথায়? একটা না একটা ব্যবস্থা তো করতেই হবে। এমন করে তো আর বসে থাকলে চলবে না। কাল থেকে আমরাও নতুন কাজের সন্ধান করব। মা সিথি, মিথি, আমি জমিদার বাড়িতে গেলাম, গিয়ে একবার দেখা করে আসি। বাবা, তোমার মনে আছে যেটা আমরা বলেছিলাম? হ্যাঁ রে মা, মনে আছে তো, কিন্তু কি হবে কে জানে। কে রে দুঃখী, টাকা নেওয়ার সময় তো আসতে মোটেও দেরি হয় না, আর যেই দেওয়ার সময় হয় সেই তোদের আর খুঁজে পাওয়া যায় না। না না বাবু, সকালের আলো ফুটতেই আমি বাড়ি থেকে বের হয়েছি, আসতে যেটুকু সময় লেগেছে আর কি। হ্যাঁ, হয়েছে হয়েছে। তা তোর ফসল তো সব নষ্ট হয়ে গেছে, তুই আমার টাকা কিভাবে শোধ করবি? এবার যদি টাকা দিতে না পারিস তবে তোর চাষের জমিটা কিন্তু আমার হয়ে যাবে। না না বাবু, এমন করে বলবেন না। আমাকে আর কটা দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেব। সব টাকা শোধ করে দেব? কোথা থেকে করবি শুনি শোধ? আমি তোকে আর 1 মাস সময় দিলাম, এর মধ্যে যদি টাকা শোধ করতে না পারিস তাহলে তোর চাষের জমি সহ ভিটে মাটি সব আমার করে নেব, আমার। এমন নির্দয় হবেন না বাবু, আমি যে বড্ড বিপদে পড়েছি। তোদের বিপদ দেখেই তো টাকা দেই, কিন্তু তোরাই আমাকে কঠিন হতে বাধ্য করিস। সময় মতো টাকা দিস না তোরা। দুঃখী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে আসতে লাগলো এবং মন থেকে বিধাতার কাছে সাহায্য চাইতে লাগলো। দিদি দেখ, পানিতে আমাদের পুকুরে অনেক সুন্দর পলি মাটি এসে জমেছে। এই কাদা মাটি দিয়ে আমাদের চুলাটি ঠিক করে নি। ওইখানে সবাই বলছিল এই কাদা মাটি দিয়ে চুলা বানালে নাকি চুলা খুব ভালো চলে। বাহ সিথি, তুই তো খুব ভালো বুদ্ধি দিলি। আমি আবার কি বুদ্ধি দিলাম রে দিদি? তুই না বললি ওই মাটি দিয়ে চুলা তৈরি করলে ভালো চলে, তাহলে আমরা তো এটা থেকে টাকা উপার্জন করতে পারি। কিন্তু কেমন করে টাকা উপার্জন করব? আর এবার তো বৃষ্টির ভাগ বেশি, আর পানির জন্য সবাই চুলাই চালাতে পারছে না। সবার চুলায় পানি উঠে যাচ্ছে, সবার রান্না বান্না করতেও সমস্যা হচ্ছে। আমরা যদি এই কাদা দিয়ে চুলা বানিয়ে বাজারে বিক্রি করি তাহলে সেটা দিয়ে তো আমরা টাকা উপার্জন করতে পারবো। হ্যাঁ দিদি, কথাটা একেবারে খারাপ বলিসনি। এতে কারো কাছ থেকে টাকাও নেওয়া লাগবে না, আবার বাজারে চুলাগুলো বিক্রি করে বাবাকেও একটু সাহায্য করতে পারবো। চল রে বোন, তাহলে আমরা বৃষ্টি আসার আগে ওখান থেকে কাদা এনে রেখে দিই, না হলে বৃষ্টি এলে যে একেবারে ভিজে যাবে। সিথি আর মিথি মিলে কাদাগুলো আনলো, তারপর চুলা বানাতে শুরু করে দিল। তারা বেশ কয়েকটা চুলা বানিয়ে রোদে শুকাতে দিল। কি সিথিমিথি, তোরা এত চুলা বানাচ্ছিস কেন? এত চুলা দিয়ে কি করবি? কোনোটা দেখছি বড়, আবার কোনোটা দেখছি ছোট, এগুলো দিয়ে কি করবি? বাবা, এগুলো শুকিয়ে গেলে বিক্রি করব।
বিক্রি করতে পারলে তো কিছু টাকাও পাবো, আর তাই দিয়ে সংসারটা চলবে। কিন্তু চুলা কি কেউ কিনবে? সবাই তো গ্রামের মানুষ, মাটির চুলা তো সবার ঘরে ঘরে আছে রে। সেই চেষ্টা করতে দোষ কি বাবা? যদি কটা বিক্রি করতে পারি, আর বিক্রি না করতে পারলে তো আমাদের কোনো ক্ষতিও হবে না। হ্যাঁ রে মা, দেখ তোরা কিছু করতে পারিস কিনা। আমি তো তোদের জন্য কিছুই করতে পারলাম না। জমিদার মাত্র 1 মাসের সময় দিয়েছে। টাকা না দিতে পারলে আমাদের শেষ সম্বল এই ভিটেটুকু কেড়ে নেবে রে। না বাবা, আমাদের ভিটে কাউকে কেড়ে নিতে দেব না। তুমি একটু চিন্তা করো না বাবা। আমরা চুলা বানিয়ে বাজার সহ বিভিন্ন বাজারে ও গ্রামে চুলা বিক্রি করব। ঠিক একটা না একটা পথ বেরোবে দেখো। দিদি, আজ তো কাঠ ফাটা রোদ পড়েছে, মনে হচ্ছে আজই চুলাগুলো শুকিয়ে যাবে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। চুলাগুলো শুকালে তুই আর বাবা মিলে চুলাগুলো বাজারে বিক্রি করতে নিয়ে যাবি, আর আমি বাড়িতে আবার নতুন চুলা বানাবো। ঠিক আছে দিদি। আমি তোদের অভাগা বাপ, তোরা মা মরা মেয়ে আমার, তোদের মুখে দুটো ডাল ভাতও তুলে দিতে পারি না। কি কপাল আমার। এভাবে বলো না বাবা, সবাই তো আর সচ্ছল পরিবারে জন্ম নেয় না। আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে কাজ করি তবে ঠিক সচ্ছলতা ফিরবে। দিদি দেখ, চুলাগুলো একদম শুকিয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি রান্না করা যাবে। সিথি, তুই আর বাবা মিলে চুলাগুলো নিয়ে বাজারে যা, আর আমি গাদা এনে আবারও কটা চুলা বানাই। আগে দেখ এগুলো বিক্রি হয় কিনা। আগে থেকে কষ্ট করে কেন চুলা বানাবি বলতো? বাবা, ভালো চিন্তা করো, তাহলে দেখবে ভালোই হবে। আর আমার মন বলছে এগুলো ঠিক বিক্রি হয়ে যাবে। তোমরা চুলাগুলা নিয়ে যাও তো। এরপর দুঃখী আর সিথি বাজারে সেই চুলাগুলা নিয়ে গেল। তারা অনেকক্ষণ ধরে বসে থাকলো, কিন্তু একটা চুলাও বিক্রি হলো না। কি রে সিথি, কেউ তো চুলা কিনতে এলো না, এখন কি করবি? বাবা, আমাদের সব কষ্ট কি বৃথা যাবে? হায় বিধাতা, আমাদের সাহায্য করো, আমাদের ওপর একটু দয়া করো বিধাতা। বাহ, কি সুন্দর চুলা! আমার তো এরকমই চুলার দরকার ছিল। আমার রান্নাঘরের চুলার মধ্যে পানি উঠে গেছে, রান্না করতে খুব কষ্ট হচ্ছে। তা তোমাদের এই চুলার দাম কত? বড়গুলো 50 টাকা আর ছোটগুলো 30 টাকা। আমাকে একটা বড় আর একটা ছোট চুলা দাও। অনেক উপকার করলে বাপু, এখন ঘরের মধ্যে বসেই রান্না করতে পারবো। আপনিও আমাদের বড় উপকার করলেন। বাবা, আমাদের সবকটা চুলাই বিক্রি হয়ে গেছে। বিধাতা আমাদের থেকে মুখ তুলে চেয়েছেন বাবা। দিদি শুনলে যে কি খুশি হবে। হ্যাঁ রে মা, তোদের বুদ্ধির জন্যই তো আজ কত বছর পর একসাথে এতগুলো টাকার মুখ চোখে দেখতে পারলাম। বাবা চলো, কিছু টাকা বাজার করে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই, গিয়ে তো আবার চুলা বানাতে হবে। হ্যাঁ রে মা, চল চল। আজ চাল ডাল আর বড় একটা মাছ কিনবো, বাপ বেটিরা মিলে তৃপ্তি করে খাবো রে। দিদি, কোথায় রে তুই? দিদি রে। খিরে, একটাও চুলা বিক্রি হয়েছে? দিদি, আমাদের সবগুলো চুলা বিক্রি হয়ে গেছে। এই নে টাকা, আর কিছু টাকা দিয়ে বাবা বাজার করেছে। হ্যাঁ মামিথি, তোর বুদ্ধি কাজে দিয়েছে। বাজারে চুলার বেশ চাহিদা, এমন চুলা মানুষ শখ করেও কিনছে। যদি এভাবে প্রতিদিন চুলা বিক্রি করতে পারি তাহলে 1 মাসের আগেই জমিদারের সব টাকা শোধ করে দিতে পারবো। হ্যাঁ বাবা, আমাদের আর কোনো দুঃখ থাকবে না। দেখো, এখন থেকে আমরা ভালোভাবে বাঁচতে পারবো। অবশেষে দুঃখী মেয়ে দুটো একটু সুখের মুখ চোখে দেখবে। এইভাবে সিথি আর মিথি চুলা বানিয়ে বিভিন্ন বাজারে বিক্রি করতে লাগলো, আর অল্প সময়ের মধ্যেই তারা জমিদারের সব টাকা পরিশোধ করে দিল। আস্তে আস্তে তাদের অভাবও দূর হয়ে গেল। দুঃখী চাষির জীবনে আর কোনো দুঃখ থাকলো না।